কুয়েটের ভিসি ও প্রো ভিসিকে অপসারণের নির্দেশ, সার্চ কমিটির মাধ্যমে নতুন নিয়োগ হবে, অনশন ভাঙল শিক্ষার্থীরা। আইন বা পুলিশ মানেন না রাজধানীর বেপরোয়া অটোরিকশা চালকরা, বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা, বিরক্ত নগরবাসী। পাচার হওয়া অর্থ ফেরাতে গভর্নরের নেতৃত্বে টাস্কফোর্স গঠন নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর, বলছেন বিশ্লেষক। রানা প্লাজায় ভয়াবহ দশের 1+8 ভবন ধসে মারা যায় শতাধিক শ্রমিক, এখনো শেষ হয়নি মামলার বিচার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজবিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুয়েটের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সার্চ কমিটি গঠনের মাধ্যমে ওই দুই পদে নতুন নিয়োগ দেওয়া হবে। বুধবার রাতে অনশনরত শিক্ষার্থীদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ডক্টর তানজিমুদ্দিন খান। বলেন, কুয়েটের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর স্বার্থে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন নিয়োগের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। পরে দীর্ঘ 58 ঘণ্টার পর অনশন ভেঙে ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। এর আগে বুধবার কুয়েটের 60 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রশাসন। খুলে দেওয়া হয় সব হল। আগামী 4 মে থেকে ক্লাস শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার মূল আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় বাহিনী। এছাড়া মাহাতির হাসান নামেও আরও এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় গ্রেপ্তার হলো 6 জন। এদিকে এই মামলায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। এর আগে এই হত্যা মামলায় গ্রেপ্তার আরও 3 জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া ঘটনা খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ কোনোভাবেই বিচারহীন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, মিয়ানমারকে এই অপরাধের জন্য দায়ী করা রোহিঙ্গা প্রত্যাবাসনের আস্থা তৈরির একটি গুরুত্বপূর্ণ উপায়। কাতার সফরের দ্বিতীয় দিনে বুধবার দোহার মান্দারিন ওরিয়েন্টাল হোটেলে গোলটেবিল আলোচনায় এসব মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, আন্তর্জাতিক বিচার আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং মিয়ানমারের জন্য গঠিত স্বাধীন তদন্ত প্রক্রিয়ার আওতায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার ও জবাবদিহির উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এরাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সম্মিলিতভাবে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে। বুধবার 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি জানান, 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই জুলুমের প্রতিশোধ নিতে হবে। রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা বাস্তবায়ন নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে কর্মশালার আয়োজন করে বিএনপি। দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ সেলের নেতারা। মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা পদ্ধতি সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলবো। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বিএনপির পক্ষেই দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব, অন্য কারো পক্ষে নয়। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই
দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তারেক রহমান বলেন, রাজনীতির মূল পুঁজি জনগণ এবং তাদের সমর্থন, তাই জনগণের আস্থা ধরে রাখার বিকল্প নেই। বিএনপিকে এই জনগণ আস্থায় রাখে, বিশ্বাস করে। তারা মনে করে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারে, কিছু করা সম্ভব হয়, তাহলে পারলে বিএনপি পারবে। এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। বিএনপির 31 দফা তৃণমূলে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের রানা প্লাজা ধসের 1 যুগ আজ। 2013 সালের 24 এপ্রিল 8 তলা ভবনটি ধসে পড়ে। এই ঘটনায় 1138 জনের বেশি শ্রমিক প্রাণ হারান, যাদের বেশিরভাগই ছিলেন তৈরি পোশাক কারখানার শ্রমিক। 1 যুগেও শেষ হয়নি হত্যা মামলার বিচার। দিবসটি উপলক্ষে রানা প্লাজার সামনে নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন এবং হতাহত শ্রমিকদের স্বজনেরা। বিশ্বের ভয়াবহতম শিল্প দুর্যোগের একটি হিসেবে এরই মধ্যে ইতিহাসে স্থান পেয়েছে রানা প্লাজা ধসের ঘটনা। ভেঙে পড়ার আগের দিনই ভবনটিতে ফাটল দেখা দেয়। সেটি অগ্রাহ্য করে পরের দিন ভবনটির 5টি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফিরতে বাধ্য করা হয়। বিশ্লেষকরা বলছেন, রানা প্লাজা ধসের আগে পোশাক খাতে শ্রমিক ছিল 60 লাখের বেশি। দুর্ঘটনার পর কমে দাঁড়িয়েছে 29 লাখে। এখনও অনেক প্রতিষ্ঠান শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, যা রপ্তানিমুখী পোশাক খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনের খসড়া বিধিমালায় পরিবর্তন আসছে। এতে সড়কে দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পারবে পুলিশ। বুধবার শব্দ দূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষ কর্মশালায় পরিবেশ উপদেষ্টা এই কথা জানান। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের গাড়িতে বহরে হুটার বা সাইরেন ব্যবহার বন্ধ জরুরি। শব্দ দূষণকে বলা হয় নীরব ঘাতক। শ্রুতিসীমা অতিক্রমকারী যে কোনো শব্দই শ্রবণ শক্তি নষ্ট করে। গাড়ির হর্ন, নির্মাণ কাজ, মাইকের ব্যবহার, শিল্প কলকারখানা কোনো ক্ষেত্রেই শব্দ দূষণ নিয়ন্ত্রণের নিয়ম মানা হচ্ছে না। এ কারণে দিন দিন ভয়াবহভাবে বাড়ছে শব্দ দূষণ। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের 3য় সংশোধনী কর্মশালার আয়োজন হয় রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে। এতে আলোচকরা জানান, দূষণ নিয়ন্ত্রণে আইনের দুর্বলতায় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের এখানে কাজ করার ক্ষমতা প্রকুর দেওয়া হোক, যাতে আমরা আইনের কে রেখে, মাথায় রেখে আইনের মধ্যে কাজ করতে পারি। যেহেতু 88 ধারা পুলিশের আমলযোগ্য অপরাধ হিসেবে পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারে না, তখন আমরা এটার একটা অল্টারনেটিভ হিসেবে যেটা করেছি, হাইড্রোলিক হর্নগুলো আমরা খুলে নিয়েছি। সভায় পরিবেশ ও বন উপদেষ্টা জানান, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গাড়ি বহরে হুটার বা সাইরেন ব্যবহার হয়। এই ধরনের চর্চা বন্ধ হওয়া জরুরি। আপনার যদি রাস্তা জ্যাম হয়, হুটার চালালে তো আপনাকে রাস্তা ফাঁকা করে দেওয়া যাবে না। ফলে এই যে একটা কালচারের মধ্যে ঢুকে গেছি আমরা, এই কালচারটা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা নিরুৎসাহিত করছি, কিন্তু এটা আসলে নিষিদ্ধ করারও একটা দাবি উঠা উচিত। কর্মশালায় উপদেষ্টা আরও বলেন, আইনে শক্ত প্রয়োগ হচ্ছে না, তাই শব্দ দূষণ আইনে দুর্বল বিধিমালা সংশোধনের কাজ চলছে। ভারতের যদি শব্দ দূষণ বিধিমালাটা আপনি দেখেন বা অন্যান্য দেশের দেখেন, স্পেসিফিক্যালি একটা সেকশনে বলে দেওয়া আছে যে এই আইনের এই ধারাটা পরিবর্তন প্রয়োগের দায়িত্ব পাবে হচ্ছে পুলিশের অমুক টায়ার। তো আমিও আমার শব্দ দূষণ বিধিমালাতে ওই বিধানটা সংযোজন করেছি। কর্মশালায় জানানো হয়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পাঠাও ও উবার চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সাথে যোগাযোগ, ধর্ম, গণপূর্ত, শিল্প মন্ত্রণালয় সহ রাজুকের সাথে যৌথভাবে কাজ করছে পরিবেশ অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে 25 জেলায় 24 ঘন্টা, 21 জেলায় 48 ঘন্টায় আম পরিবহনের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ডাক বিভাগ। এতে আমের অনলাইন ভিত্তিক ক্রেতা বিক্রেতারা সুবিধা পাবেন বলে আশা ব্যবসায়ীদের। গ্রাহক সেবা নিশ্চিত করতে পারলে দীর্ঘদিন ধরে চলা বেসরকারি কুরিয়ার ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমার আশায় তাদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহনের কার্যক্রম শুরু করছে ডাক বিভাগ। ঢাকাসহ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের 25 জেলায় 24 ঘন্টার মধ্যে এবং চট্টগ্রাম, সিলেট সহ 21 জেলায় 48 ঘন্টার মধ্যে আম গ্রাহকের কাছে পৌঁছাবে। ডাক বিভাগের এই ঘোষণায় অনলাইন ভিত্তিক আম ব্যবসায়ীরা কম খরচে গ্রাহকের কাছে পাঠাতে পারবেন পণ্য। এ নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন তারা। ডাক বিভাগ যে উদ্যোগ নিয়েছে এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ। ডাক বিভাগ যদি তাদের জনবল এবং পরিবহন বাড়ায় এবং সময় মতো যদি তারা সার্ভিস দিতে পারে, তাহলে তারা তাদের কাঙ্ক্ষিত আশানুরূপ ফল পাবে। ডাক বিভাগ জানিয়েছে 2018 সালের 3 জুন চালু হওয়া স্পিড পোস্ট সেবার আওতায় এই সুবিধা দেয়া হবে। এই জন্য প্রথম 10 কেজির জন্য 10 টাকা ও পরবর্তী প্রতি কেজির জন্য খরচ পড়বে 5 টাকা করে। আমাদের ডাক বিভাগের মাধ্যমে যদি আম প্রেরণ করে কৃষকরা লাভবান হবে এবং জনগণও সাশ্রয় মূল্যে জিনিসটা পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা জনগণকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন হয় আমরা সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। গ্রাহক ভিত্তিক আম পাঠানোর ক্ষেত্রে বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলোর দৌরাত্ম্য একচেটিয়া। ডাক বিভাগের সেবার মাধ্যমে একতরফা রাজত্ব কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষেতের ইঁদুর দমনে বসানো অবৈধ বৈদ্যুতিক ফাঁদে মারা যাচ্ছে বিভিন্ন প্রাণী, এমনকি মানুষও। খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমন ও বোরোর বীজতলা, শাকসবজি সহ বিভিন্ন ক্ষেতে ইঁদুর নিয়ন্ত্রণে বসানো হচ্ছে এসব বৈদ্যুতিক ফাঁদ। এতে পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব। অবৈধ ফাঁদ বন্ধে প্রচারণা ও আইনি ব্যবস্থার পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। খুলনার ডুমুরিয়ার মলমিয়া গ্রামের চাষি রেজাউল বাওয়ালি গত 25 ডিসেম্বর ইঁদুরের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার। রেজাউলের মৃত্যুতে চরম দুর্দশায় তার স্ত্রী ও 2 ছেলে মেয়ে। অন্যের জমিতে কাজ করে কোনো রকমের দিন কাটছে তাদের। কি চলবে, কাজ কাম করতেছে, ছেলেটা ক্লাস 10-এ পড়ে, বুঝলেন তো। ওর তো কাজ কাম করার জন্য নিজে কষ্ট করে এই কাজ কাম করে তাই চালাচ্ছে। সে মারা গেছে দিয়ে এখন পড়াশোনার খরচ আমি আর আমার মা গেরে কাজ করিতে চালায়। কৃষকের দাবি, নিরুপায় হয়েই ফসলের ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তারা। বাজারে কীটনাশকে ইঁদুর নিয়ন্ত্রণ না হওয়ায় ঝুঁকি সত্ত্বেও এমন ব্যবস্থা নিতে হচ্ছে তাদের। ইঁদুর দমনের বিষয়ে কৃষি বিভাগেরও কার্যকর তৎপরতা নেই, অভিযোগ চাষিদের। বৈদ্যুতিক ফাঁদ না দেওয়ার জন্য কোনো কৃষিকাজের কোনো অফিসাররা আসে না যে এই বাদ দিয়ে এই পদ্ধতি করো, এ করো, তা করো, ওরা কোনো সময় আসেনি। সড়কের বৈদ্যুতিক লাইনের খুঁটি থেকে লাইন টেনে ক্ষেতের চারপাশে তার পেঁচিয়ে তৈরি করা হয় ফাঁদ। ইঁদুর দমনের এই ফাঁদে নির্বিচারে মারা পড়ে ফসলের জন্য উপকারী ব্যাঙ, বনরুই সহ সব ধরনের প্রাণী, এমনকি মানুষও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈদ্যুতিক ফাঁদ বন্ধে মাইকিং সহ নানা সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এ ধরনের কোনো পদ্ধতি ব্যবহার করার কোনো সুযোগ নেই, এটি সম্পূর্ণভাবে অবৈধ। মসজিদে, মন্দিরে এবং স্কুল কলেজে যাতে এই প্রচারণাটা চালানো হয়, যাতে যে ইঁদুর নিধনে বা ইঁদুর দমনে কোনোভাবেই যাতে বৈদ্যুতিক ব্যবহার যাতে না হয়। গত বছর খুলনায় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা গেছেন 2 নারী সহ মোট 4 জন। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। নেত্রকোনা সীমান্তবর্তী 2 উপজেলায় সুপেয় পানির সংকটে অর্ধলক্ষাধিক বাসিন্দা। পাহাড়ের বেশিরভাগ এলাকায় নলকূপ বা না থাকায় তাদের ভরসা ঝিরি, ঝর্ণা আর প্রাকৃতিক জলধারা। এতে অনেক রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। সমস্যা সমাধানে বেশ কিছু নলকূপ বসানোর প্রকল্প অনুমোদনের অপেক্ষায়, জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। পাহাড় ও টিলা অধ্যুষিত দুর্গাপুর এবং কলমাকান্দায় গারো, হাজং, বানাই, বাঙালি মিলিয়ে 5 লাখ মানুষের বাস। এর মধ্যে পাহাড়ি এলাকায় বাস করা অর্ধলক্ষাধিক মানুষ সুপেয় পানির সংকটে।
স্থানীয়রা বলছেন, পাহাড়ের বেশিরভাগ স্থানে সুপেয় পানির জন্য নলকূপ নেই। খাবার ও গৃহস্থালী কাজের জন্য দীর্ঘ পথ হেঁটে পানি নিতে হয় ঝিরি ঝর্ণা থেকে। অনেক সময় নেমে আসে দূষিত পানীয়। শুকনো মৌসুমে সংকট পৌঁছায় চরমে। আমাদের যে গ্রামের যে লোকজন আছে তারা দেখা যায় খালের পানি আইনা খায়, এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। নদীর পানি গাতা করে খাই, গর্ত করি, ছাকিয়া খাই, আর বাইরে উঠে হয় নামতে হয়, অনেক কষ্ট হয়ে যায় পানির জন্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সমস্যা সমাধানে ১৬২টি রিং অয়েল ও ৩৭৮টি সাবমার্সিবল গভীর নলকূপ স্থাপনের চাহিদা পাঠানো হয়েছে। অনুমোদনের পর শুরু হবে কাজ। আমরা ইতিমধ্যে এই গভীর নলকূপের প্রস্তাবনা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে চিঠি আকারে পাঠিয়েছি এবং একটি প্রকল্প প্রস্তাব করেছি। উদ্বোধন কর্তৃপক্ষ এগুলো বিবেচনা করে আশা করছি সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। শুধু আশ্বাস নয়, বছরের পর বছর ধরে চলা এই সংকটের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ীতে ৬টি নদী ও ৫৪টি খাল বছরে প্রায় ৮ মাসই থাকে পানিশূন্য। চাষাবাদে পানির অভাবে বিপাকে কৃষক। সেচের কাজে ভূগর্ভস্থ পানি ভরসা তাদের। চাষিরা বলছেন, উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে এসেছে, উল্টো খরচ বেড়ে গেছে কয়েক গুণ। এদিকে পানি প্রবাহ ঠিক রাখতে খাল ও নদী খননের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দেখে বোঝার উপায় নেই যে এটি একটি খাল। কৃষিপ্রধান জেলা রাজবাড়ীর ওপর দিয়ে বয়ে গেছে এমন ৫৪টি খাল, রয়েছে ৯টি নদী। তারপরও শুষ্ক মৌসুমে পদ্মা ও গড়াই ছাড়া জেলার সব নদী ও খাল থাকে এমনই পানিশূন্য। পানির অভাবে ফসলের আবাদ নিয়ে বিপাকে চাষিরা। অর্ধেকের নিচে নেমে এসেছে উৎপাদন। বড় নলকূপগুলোতেও গ্রীষ্মকালে ঠিকমতো পানি ওঠে না। এখন নদীতে পানি নাই, লেয়ার পানি নাই, লেয়ারে পানি নেই, এখন পানি উঠতেছে না। যে পানি আশেপাশে ওঠে ফুল বোটিং, এখন হাফেরও কম। নদীতে পানি থাকলে পাট, ধান, তারপরে পেঁয়াজ এইগুলো সেচ দেওয়া যাবে। নদীতে আপনার এই আষাঢ় মাসের চেয়ে ৮০ বার পর্যন্ত থাকে, আর এই কমার্সে থাকে না। উৎপাদন ধরে রাখতে সেচ কাজে ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ছে। এতে প্রতি বছর নিচে নেমে যাচ্ছে পানির স্তর। পাংশা, রাজবাড়ী এই সমস্ত সদর এবং পালিয়াকান্দি উপজেলায় কৃষকদের যেখানে ড্রডাউন করতে হচ্ছে, তাছাড়া লো লিফট পাম্পে অনেক সময় পানি পাচ্ছে না। এটার আসলে সুদূর প্রসারী একটা সমস্যা তো হবেই কৃষিতে। শুধু কৃষি নয়, গৃহস্থলীর কাজেও পড়ছে প্রভাব। পানির প্রবাহ ঠিক রাখতে ছোট নদী ও খাল খননের পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। নদীগুলো ভালোভাবে খনন করতে পারি, নাব্যতা ফিরিয়ে আনতে পারি, খাল বিলগুলো যদি তাদের পানির জন্য পর্যাপ্ত পানি থাকে, তাহলে অনেকাংশে এটা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। চন্দনা, চত্রা, হরাই, মরাকুমার, হাজরাখালী ও সিরাজপুর এই ৬টি নদীতে আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত থাকে পানি। বাকি ৮ মাসই ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।